সবিতা বিভিন্ন বাড়িতে রাঁধুনির কাজ করে নিজের সংসার চালায়। সবিতার মেয়ে পারমিতা বড় হওয়ার পর নিজের মাকে রাঁধুনির কাজে অনেক সাহায্য করে। আর শীতকাল মানে চারিদিকে বিয়ে বাড়ির বহর শুরু হয়ে যায়। তাই তখন সবিতা এবং পারমিতা রাঁধুনির কাজ করে সামান্য টাকা পয়সা উপার্জন করে, যাতে তারা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে। সবিতা এবং পারমিতার হাতে রান্না খুব ভালো হওয়ায় সকলে তাদেরকে নিজেদের যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি হিসাবে রাখতে চায়। একদিন সবিতা এবং পারমিতা মালতী দেবীর এক বান্ধবীর মেয়ের বিয়েতে বেশ সুন্দর করে মটন কষা এবং পোলাও রান্না করে। এরকম সুস্বাদু মটন কষা খেয়ে মালতী দেবীর ভীষণ পরিমাণে ভালো লাগে। তাই সে মা এবং মেয়ে দুজনকেই ডেকে পাঠায়। তোমরা দুজনে মটন কষাটা দারুণ রান্না করেছো। আমি আমার মায়ের হাতের মটন কষা ছাড়া আর কোনোদিনও কারোর হাতের মটন কষার প্রশংসা করিনি, কিন্তু আজকে এই মটন কষা খেয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের রান্না আমার মায়ের থেকেও ভালো হয়েছে। ধন্যবাদ দিদিমণি, আপনার আমাদের রান্না করা মটন কষা খেয়ে ভালো লেগেছে, এটাই আমাদের কাছে অনেক। এরপর আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে আপনারা আমাকে আর আমার মেয়েকে রাঁধুনি হিসেবে রাখতে পারেন। আমরা তাহলে অত্যন্ত খুশি হব। হ্যাঁ, ওই জন্যই তোমাকে আমি আরো ডাকলাম। সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে, তাই আমি তোমাকে আর তোমার মেয়েকে আমার মেয়ের বিয়েতে রান্নার কন্ট্রাক্টটা দিতে চাই। কিন্তু আমার মেয়ের বিয়েতে কম করে হলেও 500 জন লোক হবে। তোমরা দুজনে মিলে 500 জনের মটন কষা রান্না করতে পারবে তো? এত বড় বিয়ে বাড়ির মটন কষা রান্না করার কন্ট্রাক্টের কথা শুনি সবিতা এবং পারমিতা দুজনেই খুবই খুশি হয়। কারণ তারা যদি এই বিয়ে বাড়িতে মটন কষা রান্না করতে পারে তাহলে তারা দুজনে যে টাকাটা রোজগার করবে সেই টাকা দিয়ে বেশ কিছু মাসের জন্য তাদের দুজনের সংসার ভালোভাবে চলে যাবে। তাই তারা দ্বিতীয়বার না ভেবেই মালতী দেবীর মেয়ের বিয়েতে রান্না করার জন্য হ্যাঁ বলে দেয়। দিদি, আপনার মেয়ের বিয়েতে 500 জন হোক কিংবা 1000 জন, আমরা এমন মটন কষা রান্না করব যে সারা জীবন বিয়ে বাড়ির অতিথিদের মুখে আপনার মেয়ের বিয়ের রান্নার স্বাদ একেবারে লেগে থাকবে। তাহলে তো খুব ভালো কথা, কিন্তু একটাই সমস্যা, আমার সেরকম লোক বল নেই। তাই আমার মেয়ের বিয়েতে রান্না করতে হলে তোমাদের মা আর মেয়েকে মটন কষা রান্না করার জন্য সমস্ত জিনিসপত্র নিজেদেরকেই কিনতে হবে। তোমাদেরকে জানানো দরকার তোমরা সবকিছু কিনে নিয়ে রান্না বান্না শুরু করবে, আর আমি আমার ম্যানেজারকে বলে দেব তোমাদেরকে টাকা দিয়ে দিতে। আপনি ওসব বিষয়ে চিন্তা করবেন না, আমরা নিজেদের মতো করে সব ব্যবস্থা করে নেব। মালতী দেবী এভাবেই তার মেয়ের বিয়েতে রান্না করার কন্ট্রাক্ট দিয়ে দেয় আর ভালো করে মটন কষা খেয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। পারমিতা এবং তার মা মালতী দেবীর মেয়ের বিয়েতে রান্না করতে যাবে তার আগে যাবতীয় ব্যবস্থা করতে শুরু করে দেয়, কারণ এর আগে কখনো তারা 500 জনের জন্য মটন কষা রান্না করেনি। আর সেই কারণেই তাদের এরকম বড় হাঁড়ি করাই কিচ্ছু নেই। সবিতা মটন কষা রান্না করার জন্য পারমিতাকে বড় বড় হাঁড়ি কড়াই ভাড়া করে আনতে পাঠিয়ে দেয়। পারমিতা তখনই জানাবাবুর কাছে চলে যায়। জানাবাবু, আরে ও জানাবাবু, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, আমাকে 500 জনের মটন কষা রান্না করার মতো একটা বড় কড়াই দাও তো। একটু পরে আমরা বিয়ে বাড়িতে রান্না করার জন্য বেরিয়ে পড়বো। এইবার শীতকালে তোর মা তো দেখছি ভালোই বিয়ে বাড়ির অর্ডার পেয়েছে রে। 500 জনের মটন কষা রান্না করবে, তাহলে তো ভালোই টাকা রোজগার হবে। বাহ, খুব ভালো খুব ভালো। সে আর বলতে, তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা বড় কড়া দিয়ে দাও, আর ডায়েরিতে এই কড়ার ভাড়া বাবদ যত টাকা হয় সেটা লিখে রাখো। মটন কষা রান্না করে টাকা পাওয়ার পর তোমার দোকানে এসে আমি কড়ার ভাড়া আর কড়া দুটোই দিয়ে যাব। ঠিক আছে, তুই কিন্তু সাবধানে কড়াটা নিয়ে যাস, কেমন? পারমিতা তাড়াতাড়ি করে অত বড় কড়াই নিজের মাথায় তুলে নেয়। সে কড়াইটা বয়ে বাড়িতে নিয়ে আসে। সবিতা মটন কেনার জন্য কিসাইয়ের মটন দোকানে চলে যায়, কারণ কিসাইয়ের মটনের দোকান এলাকার মধ্যে সব থেকে বিখ্যাত ছিল। কিন্তু সে বেশ চড়া দামে মটন বিক্রি করে। প্রত্যেকবার কোনো অনুষ্ঠান হলে সবিতা সেখান থেকে মটন কেনে, তাই এবারও এত বড় অর্ডার আসায় সে আর কোনো বিকল্প করে না। দাদা, আজকে আমার 100 কেজি মটন লাগবে। এবার বেশ ভালো বড় অর্ডার পেয়েছি। তুমি তাড়াতাড়ি করে একটা গাড়িতে 100 কেজি মটন রাসবিহারীর মোড়ে পাঠিয়ে দাও তো। সেনই আমি 100 কেজি মটন তোর কথা মতো পাঠিয়ে দিলাম। তুই ভালো করে জানিস আমি 1 কেজি মটন 1000 টাকায় বিক্রি করি। আর 100 কেজি মটনের দাম তাহলে কত হয়তো হিসাব করে নে। এর আগেও তো অনেকবার মটন নিয়েছিস, কিন্তু এখনো টাকা শোধ করতে পারিসনি। আর এখন এতগুলো টাকা কিভাবে দিবি বলতো? এবার দয়া করে আমাকে শেষবারের মতো বাকিতে মটন দিয়ে দাও। তারপর বিয়ে বাড়ি থেকে টাকা দিলে তোমাকে সেই মুহূর্তে এসে আমি মটনের দাম দিয়ে দেব। কিন্তু এখন তুমি যদি আমাকে মটন না দাও তাহলে আমি কিন্তু ভীষণ বিপদে পড়বো।
ঠিক আছে ঠিক আছে, এত বড় অর্ডার যখন নিয়েছিস তখন তোর কথা মতো আমি রাজবিহারীতে মটনের গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু বিয়ে বাড়িতে রান্না করার পরেই আমাকে কিন্তু মটনের টাকা দিয়ে যাবি, তা না হলে আমি কিন্তু তোর বাড়িতে গিয়ে তোর বাড়িতে যা জিনিসপত্র পাবো সব তুলে নিয়ে চলে আসবো বলে দিলাম। এই বলে কিশাই সবিতার কথা মতো বিয়ে বাড়ির ঠিকানাতে মটন পাঠিয়ে দেয়। সবিতা এবং পারমিতা দুজনে মিলে মটন কষা রান্না করার জন্য বাকি যা যাবতীয় জিনিসপত্রের প্রয়োজন ছিল সবটাই নিজেদের টাকাতে কিনে নেয়। তারা হাঁড়ি কড়াই নিয়ে মালতী দেবীর মেয়ের বিয়েতে মটন কষা রান্না করার জন্য উপস্থিত হয়। সেই কখন থেকে আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর মটন কষা রান্না করা শুরু করে দাও। ইনি হলেন আমার ম্যানেজার বিকাশ বাবু। তোমাদের রান্না করা হয়ে গেলে এনার কাছ থেকে তোমাদের প্রয়োজন মতো সব টাকা নিয়ে নিও, আর হ্যাঁ, বেশ ঝাল ঝাল করে মটন কষাটা রান্না করবে। এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়। সে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে নানান রকম কাজে ব্যস্ত হয়ে পড়ে, ফলে রান্নাবান্নার দিকে আর নজর দেওয়ার সে সময় পায় না। বিকাশ বাবুই সমস্ত রান্নাবান্নার তদারকি করে। কি হলো, হা করে দাঁড়িয়ে কি দেখছো? এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ডান দিকে রান্নাঘর, আর তোমাদের মা মেয়ের মটন কষা রান্না করার জন্য ম্যাডাম আলাদা করে ঘরের ব্যবস্থাও করে দিয়েছে, তাই তাড়াতাড়ি গিয়ে রান্না বান্না শুরু করো। বলছিলাম যে যদি মটন কষা রান্না করার আগে আমাদেরকে কিছু অ্যাডভান্স টাকা দিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো। না না, ম্যাডাম আমাকে তোমাদেরকে কোন রকমেরই টাকা অ্যাডভান্স করতে বারণ করেছে। তোমরা আগে মটন কষা রান্না করে সমস্ত গেস্টদের খাওয়াবে, তারপর যা টাকা দেবে আমি তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু এখন কোনো টাকা হবে না। ম্যাডাম চাইলেই তো শহরের অনেক বড় ক্যাটারিং সার্ভিসকে মটন কষা রান্না করার দায়িত্ব দিতে পারতেন। সুতরাং সে যখন তোমাদেরকে বিশ্বাস করে মেয়ের বিয়েতে রান্না করার দায়িত্ব দিয়েইছে, তাই তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের টাকা মারা যাবে না, বুঝেছো? না না দাদা বাবু, সে আমি জানি যে আপনারা গরিব মানুষের টাকা মারবেন না। সবিতা আর কিছু না বলে নিজের মতো মটন কষা রান্না করা শুরু করে দেয়। তারা মা মেয়ে দুজনে মিলে সমস্ত মটন ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ আদা রসুন বেটে এবং অন্যান্য মশলাপাতি তৈরি করে নেয় এবং ভালো করে রসিয়ে কষিয়ে তারা মটন কষা রান্না করে। গোটা বিয়ে বাড়িতে তাদের রান্না করা মটন কষার গন্ধ ছড়িয়ে পড়ে। এরকম মটন কষার গন্ধ পেয়ে সকলে জিভেই জল চলে আসে। বেশ কয়েক ঘন্টার মধ্যে সুন্দর করে লাল লাল কষা কষা মটন রান্না হয়ে যায়। মা এবং মেয়ে দুজনে মিলে সকল অতিথিদের সেই মটন কষা পরিবেশন করে খাওয়ায়। সকলের মুখভঙ্গি দেখে বোঝা যায় যে তাদের মটন কষা খেয়ে বেশ ভালোই লেগেছে। মা, অনেক রাত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এবার এসব জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরতে হবে। আর মালতী দেবী নিজের মেয়ের বিয়ে নিয়ে খুব ব্যস্ত আছে, উনি এখন কোনো কথা বলতে চাইবেন না। চলো আমরা বিকাশ বাবুর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। আর সবাই আমার কাছে এসে আমার রান্না করা মটন কষার অনেক প্রশংসা করেছে, তাই আমার মনে হয় আমরা মালতী দেবীর কাছ থেকে বকশিশ পাবো। এই বলে সবিতা এবং পারমিতা দুজনে খুশি হয়ে বিকাশ বাবুর কাছে টাকা চাইতে চলে যায়। কিন্তু বদমাইশ বিকাশ বাবু টাকার কথা শুনে সঙ্গে সঙ্গে পাল্টি খায়। কি, তোমাদেরকে আমি কিসের জন্য টাকা দেবো? তোমাদের কোনো ধারণা আছে তোমরা কত খারাপ মটন কষা রান্না করেছিলে? মালতী দেবী এখন কাজে ব্যস্ত আছে বলে তোমাদের সাথে কোনো কথা বলতে চাইছে না, তাই উনি আমাকে তোমাদেরকে একটা টাকাও দিতে বারণ করে গেছে। এ আপনি কেমন কথা বলছেন? আমাকে সকল অতিথিরা নিজে থেকে বলেছে যে আমার রান্না করা মটন কষা খুব ভালো খেতে হয়েছে, আর আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আমার নিজের রান্না করা মটন কষার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। একেবারে ফালতু কথা কম বলো, শুধু মিথ্যে কথা বলে, তাই না? আমাকে সকল গেস্টরা নিজেরা এসে বলেছে যে মটন কষায় একেবারে নুন হয়নি, আর ইচ্ছে করে তুই মটন কষায় ঝালও কম দিয়েছিলিস। তারপর তুই যে দোকান থেকে মটন কষা কিনেছিস সেই দোকানের মটনগুলো সবই বাসি ছিল। এরকম মটন কষা রান্না করার জন্য আমি তোকে একটা টাকাও দেবো না। যা যা, কোনো রকম কোনো সিনক্রেট না করে এখান থেকে বেরিয়ে যা। বিকাশ বাবুর এরকম কথা শুনে সবিতা এবং পারমিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তারা এত বড় বিয়ে বাড়িতে রান্না করার জন্য আগে থেকেই বাজারে অনেক ধার দেনা করে ফেলেছে। তাই এখন যদি তারা সেসব টাকা শোধ করতে না পারে তাহলে তাদেরকে প্রাণে মারা পড়তে হবে। তাই তারা কাঁদতে কাঁদতে টাকার জন্য বিকাশ বাবুর পায়ে পড়ে যায়, কিন্তু বিকাশ বাবুর তাতে কিছুই যায় আসে না। আমাদের একটা বারের জন্য অন্তত মালতী দেবীর সঙ্গে দেখা করতে দিন। আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, কারণ মালতী দেবী এত ভালো মটন কষা খেয়ে এরকম খারাপ খারাপ মন্তব্য কিছুতেই করতে পারেন না। এখন যদি আমরা আমাদের প্রাপ্য টাকা না পাই তাহলে সকল দোকানদাররা আমাদেরকে মেরেই ফেলবে। পারমিতা এবং তার মা এভাবেই কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু তাদের কোনো কথাতেই কোনো কাজ হয় না। বিকাশ বাবু মালতী দেবীর সঙ্গে দেখা তো করতেই দেয় না, উপরন্তু তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সবিতা এবং তার মেয়ে কাঁদতে কাঁদতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা কিছুতেই বুঝতে পারে না
যে কড়াইয়ের দোকানে এবং মটনের দোকানে কিভাবে তারা টাকা শোধ করবে, তাই তারা নিজেদের পাড়াতে ঢুকতে পর্যন্ত ভয় পায়। ঠিক এমন সময় জানাবাবু এবং কসাই সবিতার ফোনে টাকার জন্য ফোন করে, কিন্তু তারা ভয়ের চোটে ফোন পর্যন্ত ধরতে পারে না। এই পারমিতা, আমরা তো বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় জানাবাবুর কড়াইটাই নিয়ে আসতে ভুলে গেছি। চল, আমাদেরকে আবার বিয়ে বাড়িতে যেতে হবে। বিকাশ বাবুর পায়ে ধরে অন্তত কড়াইটা তো ফেরত আনতেই হবে, তারপর জানাবাবুর সঙ্গে কথা বলে কোনো একটা ব্যবস্থা করা যাবে। চল। এই বলে তারা দুজনে মিলে আবার বিয়ে বাড়ির দিকে যায়। ঠিক এমন সময় তারা রান্নাঘরে ঢুকে মটন কষা রান্না করার জন্য ব্যবহৃত কড়াইটা ফিরিয়ে নিতে যাবে, আর তখনই তারা বিকাশ বাবুর কথা শুনতে পায়। এই রামু শোন, ওই দুটো রাধুনি যদি টাকার জন্য বিয়ে বাড়িতে আসে তাহলে কিছুতেই ওদেরকে ম্যাডামের সাথে দেখা করতে দিবি না, বুঝেছিস? যা এবার এখান থেকে চলে যা, গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দে। কেমন ওই দুটো মটন কষা রাধুনিকে ঘোলকা এলাম, দেখলি তো? ওরা বেশ ভালোই মটন কষা রান্না করেছিল, আর ম্যাডাম ওদেরকে বেশি টাকা দেওয়ার জন্য আমাকে অনেক অনেক টাকাও দিয়েছে, কিন্তু আমি সমস্ত টাকাই ইচ্ছে করে মেরে দিয়েছি, আর মেরে নিজের পকেট ভরে নিয়েছি। আর গর্দব দুটো কিছুতে বুঝতেও পারিনি। বিকাশ বাবুর এমন কথা শুনে সবিতা এবং পারমিতা তার উপর রাগে ফেটে পড়ে। তারা রান্নাঘরে ঢুকে বিকাশ বাবুর সামনে গিয়ে দাঁড়ায়। বিকাশ বাবু তাদের দুজনকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। এ কি, তোর আবার এখানে এসেছিস? রামু, এদেরকে তাড়াতাড়ি এখান থেকে তাড়িয়ে দে তো। আমাদেরকে তাড়ানো তো সোজা নয়, আমরা যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। গরিব মানুষের মটন কষা রান্না করার টাকা মেরে বড়লোক হওয়া বের করে দেব। এক্ষুনি আমাদের সব টাকা দিবি, আর না হলে আমরা যে করেই হোক ম্যাডামের সঙ্গে দেখা করে তোর ভালো মানুষের মুখোশ টেনে খুলে দেব। বিকাশ বাবু কিছুতেই সবিতা এবং পারমিতাকে টাকা দিতে না চাইলে রান্নাঘরে তাদের মধ্যে ভয়াবহ ঝামেলা বেঁধে যায়। এত চিৎকার চেঁচামেচি শুনে বিয়ে বাড়ির সকল লোক রান্নাঘরে এসে উপস্থিত হয়, আর সেখানে মালতী দেবীও তার মেয়ে চলে আসে। সবিতা এবং পারমিতা মালতী দেবীকে সব ঘটনা জানায়। মালতী দেবী স্বপ্নেও ভাবতে পারেনি যে তার বিশ্বস্ত ম্যানেজার এরকম বাজে কাজ করতে পারবে। তোমার এত বড় সাহস! এই মহিলা দুটো আমার মেয়ের বিয়েতে অসামান্য দারুণ মটন কষা রান্না করেছে, আর তুমি এদেরকে 1 টাকাও দাওনি। আর কিছুক্ষণ আগে তুমি আমাকে এসে জানিয়েছো যে তুমি নাকি ওদেরকে সব টাকা দিয়ে দিয়েছো। ছি, তোমার এত লোভ! তুমি এক্ষুনি এনাদেরকে সব টাকা দাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বিকাশ বাবু পুলিশের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সে তাড়াতাড়ি করে সব টাকা সবিতায় এবং পারমিতাকে দিয়ে দেয়। মালতী দেবী সেই সাথে তাদের দুজনের মটন কষা রান্নার অনেক প্রশংসা করে। সবিতা এবং পারমিতা তাদের প্রাপ্য টাকার থেকে অনেক বেশি টাকা পাওয়ায় খুবই খুশি হয়ে হাঁড়ি কড়াই গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা তারা জানাবাবু এবং কিশাইয়ের সব টাকা শোধ করে দেয়। এভাবেই গরিব মা এবং মেয়ে সুস্বাদু মটন কষা রান্না করে রাঁধুনি হিসেবে বেশ পরিচিতি লাভ করে। স্নিগ্ধা এবং তার স্বামী সঞ্জয় দুজনেই একটি সিঙ্গারার দোকান চালাতো। শহর থেকে একটু দূরে একটা মফস্বল এলাকায় তাদের বাড়ি ছিল, তাই খাবার দাবারের গুণমান অতিরিক্ত ভালো হওয়া সত্ত্বেও খুব ছোট্ট একটা বেশি ভিড় সেখানে হতো না। এতে তাদের দুজনের সংসারে খুব একটা অসুবিধা না হলেও স্নিগ্ধা যেইভাবে ধনী ব্যক্তিদের মতো জীবনযাপন করতে চাইতো সেটা কিছুতেই সম্ভব হয়ে উঠছিল না। এরই মধ্যে তাদের চেনা এক আত্মীয় শহর থেকে একদিন তাদের বাড়িতে আসে। সঞ্জয় দোকানে ব্যস্ত থাকায় স্নিগ্ধা তার দাদাকে নিয়ে বাড়িতে আসে। আর কতদিন এইভাবে সিঙ্গারা বিক্রি করে দিন কাটাবি বোন? তোর কি একটু বড় লোক হতে ইচ্ছে করে না? আমার তো তোদের অবস্থা দেখেই নিজের উপর রাগ হচ্ছে। আমার পিসির মেয়ে কোথায় আমার মতো রাজঢালে থাকবে তা না। কি করব বলো তো দাদা, সঞ্জয়ের তো কোনো উচ্চাশাই নেই। ওর ওই সিঙ্গারার দোকান চলে গেলেই হলো। ওর মতে আমরা দুবেলা খেয়ে পরে শান্তি করে বাঁচতে পারছি, এটাই যথেষ্ট। এইভাবে আর কেউ ভাবে নাকি? এখন সবাই চাই বড় লোক হতে, আর কোনো খাটাখাটনি না করে শুধু একটু বুদ্ধি লাগিয়ে যদি বড় লোক হওয়া যায় তাহলে সেটা করতে আপত্তি কোথায়? কিছু না করে শুধু বুদ্ধি খাটিয়ে বড় লোক, সেটা কিভাবে? আমাকে সবকিছু একটু গুছিয়ে বলো তো দাদা। তোর জানতে ইচ্ছে করে না আমি কিভাবে বড় লোক হয়েছি? সেইভাবে তুইও তো হতে পারিস। তোকে শুধু লোকজনদের বোঝাতে হবে যে তোর কাছে টাকা রাখলে তাদের টাকা দ্বিগুণ হয়ে যাবে, ব্যাস এটাই। কিন্তু দ্বিগুণ হবে কিভাবে? আমি কি নিজের টাকা থেকে দ্বিগুণ করে দেব? তাহলে তো আমার লস হবে। প্রথম মাসে সবার বিশ্বাস বাড়ানোর জন্য অল্প টাকা নিবি, ধর ওই 50-100 টাকা। পরের সপ্তাহে তাদের ডবল টাকা ফেরত দিবি, আর তারপর যদি একবার ভরসা করে তোর কাছে যদি টাকা রাখা শুরু করে, ব্যাস তাহলেই কেল্লা ফতে। আর আমাদের ব্যাংক খুবই বিশ্বস্ত, তোর কোনো অসুবিধা হবে না। বিশ্বাস না হলে তুই নিজেই আমার কাছে টাকা রেখে দেখ।
এইভাবে আরো অনেক রকম ভাবে মুকুন্দবাবু স্নিগ্ধাকে নানান রকম কথা বোঝাতে থাকে। স্নিগ্ধাও নিজের দাদার উপর ভরসা করে তার এবং সঞ্জয়ের জমানো বেশ কিছু টাকা মুকুন্দবাবুর কাছে দিয়ে দেয়। সঞ্জয়কে চমকে দেবে বলে মুকুন্দবাবু স্নিগ্ধাকে বলে সে যেন এই কথা সঞ্জয়কে না জানায়। মুকুন্দবাবু সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে মুকুন্দবাবু স্নিগ্ধার 5,000 টাকাকে 10,000 টাকা করে দেয়। এর ফলে স্নিগ্ধা আনন্দে লাফাতে থাকে। সে তাদের দোকানের জন্য বেশ কিছু জিনিসপত্রও কিনে আনে। এত কিছু কিভাবে কিনলে? নতুন হাঁড়ি, কড়াই, তেল থেকে সিঙ্গারা ছেঁকে তোলার হাতা, এসবের তো অনেক দাম। আমরা তো একটু একটু করে টাকা জমাচ্ছিলাম এগুলো কিনবো বলে। এবার আমি আমাদের দোকানটা আরো বড় করব, শহরেও দোকান খুলবো। এইসব ছোটখাটো জিনিসের জন্য আর টাকা জমাতে হবে না। তোমার বউ আর সাধারণ সিঙ্গারাওয়ালি থাকবে না, তোমার বউ একেবারে বড়লোক সিঙ্গারাওয়ালি হয়ে যাবে খুব শিগগিরই। কিন্তু কিভাবে, কি করে করবে এত কিছু? লটারি লাগলো নাকি? কি হয়েছে প্লিজ একটু বলো তো, আমার সব যেন কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। স্নিগ্ধা তাকে কিছুই বলে না, কারণ স্নিগ্ধা জানতো সঞ্জয় সেই ব্যাপারটা জানতে পারলে তাকে বাধা দেবে। আরে সেসব কিছু না, কোনো লটারি লাগেনি। এতদিন তো তুমি একা দোকানে বসতে, তাই দোকানটা মাঝে মাঝে বন্ধ রাখতে হতো। এবার থেকে তুমি যখন বাড়িতে বিশ্রাম নিতে যাবে তখন আমি দোকানে বসবো, কেমন? বাহ, এটা তো বেশ ভালো কথা। এতদিন তো তুমি আড়ালা থেকে শুধু রান্না করতে মাত্র, তোমার লজ্জা লাগে বলে দোকানে আসতে না, আজ হঠাৎ কি হলো? এসব বাদ দাও, আমি তোমার জন্য আজকে মটন আর পোলাও রান্না করেছি, খাবে তো? চলো। স্নিগ্ধার এই পরিবর্তন সঞ্জয়ের খুবই পছন্দ হয়। সে ভাবে শেষমেশ হয়তো স্নিগ্ধা তার সমস্ত লজ্জা কাটিয়ে তাদের ব্যবসাটাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু স্নিগ্ধার তো অন্য প্ল্যান ছিল। সে তো এমনি এমনি ফাঁকা দোকানে বসতে চায়নি, তার মাথায় যে অন্য কিছুই চলছিল সেটা সে সঞ্জয়কে বুঝতে দেয় না। এভাবে আরো 2-1 দিন কাটে। সঞ্জয় বাড়িতে যখন বিশ্রাম নিতে যায়, স্নিগ্ধা তখন তাদের দোকানে আসে। তখনই তার দোকানে তাদের পাড়ার 2 জন মহিলা সিঙ্গারা কিনতে আসে। কি ব্যাপার স্নিগ্ধা, আজকে তুমি দোকানে বসেছো? সঞ্জয় কোথায়? তোমাকে কতদিন পরে দেখলাম বলো তো। এবার থেকে দুপুরের দিকে আমিই দোকানে থাকবো। আসলে সারাদিন আমার অফিসের কাজ থাকে তো, তাই আমি আসতে পারি না দোকানে। সংসার সামলে অফিস সামলে আর দোকানে বসা হয়ে ওঠে না। আর সঞ্জয়েরও তো বিশ্রামের দরকার, সেই জন্যই এতদিন দুপুরে দোকান বন্ধ থাকতো। কিন্তু এখন আমি দোকানে বসবো। অফিসে আমার পোস্ট উঁচু হয়েছে, তাই আমি একটু স্বাধীনতা পেয়েছি। দাঁড়াও দাঁড়াও, একসাথে এত কিছু হজম করতে খুব অসুবিধা হচ্ছে। তুমি অফিসে চাকরি করো? আমি তো জানতাম না। আমি তো জানতাম তোমাদের শুধু এই একটা সিঙ্গারার দোকানই আছে। আমি একটা ব্যাংকে চাকরি করি গো, ব্যাংকটা পাশের রাজ্যে। ওখানে গিয়ে থেকে কাজ না করে আমি বাড়ি থেকেই সমস্ত কাজ সামলাই। এখন তো একটু মাহিনাও বেড়েছে, এবার দোকানটাও একটু বড় করব। কিন্তু এই কাজের কথা আমি কাউকে বলিনি, সঞ্জয় চাই না আমি কাউকে বলি, সেই জন্যই আর কি। এত গর্বের কথা সঞ্জয় কাউকে জানাতে দেয় না, এটা আবার কোনো কথা হলো? ওর বউকে দিয়ে টাকা রোজগার করাচ্ছে, এটা জানলে যদি লোকজন খারাপ ভাবে। তুমি আবার সঞ্জয়কে বলতে চেও না যেন যে আমি তোমাকে আমার কাজের কথাটা বলেছি, তাহলে ও কষ্ট পাবে। নাও এবার সিঙ্গারা খাও। এভাবে স্নিগ্ধা একের পর এক মিথ্যা কথা বলতেই থাকে। সিঙ্গারা বিক্রি করতে করতে স্নিগ্ধা মঞ্জুলা দেবী এবং তার বান্ধবীকেও তাদের এই 1 মাসে টাকা ডবল করার কথাটা বলে দেয়। সত্যি এরকম হয়? বাবা, সেই কয়েক বছর আগে শুনেছিলাম এরকম করে প্রচুর লোকজন নিজেদের টাকা হারিয়েছে। কত লোক টাকা মেটাতে না পেরে পালিয়ে গেছে, আত্মহত্যা করেছে। ঠিক আছে, তোমাদের বিশ্বাস না হলে আমি জোর করব না, কোনো অসুবিধা নেই। আর একটা কথা মনে রেখো, এখন থেকে কিন্তু দুপুরেও দোকান খোলা থাকবে, আমি দোকানেই থাকবো। মঞ্জুলা দেবী এবং তার বান্ধবী স্নিগ্ধার কথা শুনে সেখান থেকে চলে যায়। মঞ্জুলা দেবী সব কথা তার স্বামী রমেশ বাবুকে গিয়ে বলে। তুমি কি পাগল? এসব হয় কখনো? বড় বড় ব্যাংকে টাকা ডবল হতে কয়েক বছর সময় লেগে যায়, আর তোমাদের সিঙ্গারাওয়ালি নাকি 1 মাসে টাকা ডবল করে দেবে। এসব ফাঁদে পা দিও না, বুঝলে? না না, আমি ওকে না করেই এসেছি। তারপরেই ভাবছি মেয়েটার তো বিয়ে দিতে হবে, টাকা পয়সা তো লাগবে বলো। কিছু টাকা যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে ক্ষতি কি, তাই তোমাকে বললাম। টাকা বাড়ানোর জায়গায় যদি সব টাকা চলে যায় তখন কি হবে ভেবে দেখেছো? যত সব উল্টাপাল্টা আবদার। মেয়ের যখন বিয়ে দেবো তখন টাকার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। রমেশ বাবু বারণ করলেও মঞ্জুলা দেবীর মাথায় সেই 1 মাসে টাকা ডবল করার চিন্তা ঘুরতেই থাকে। সে প্রায় দিনই দুপুরবেলা স্নিগ্ধার দোকানে যায় আর সেই টাকার ব্যাপার নিয়ে তার সাথে নানান কথা বলে। স্নিগ্ধার বেশ কিছু সিঙ্গারাও বিক্রি হয়ে যায়।
কিন্তু মঞ্জুলা দেবী শুধু সেই বিষয়ে কথাই বলে, সে টাকা পয়সা কোনো রকম ভাবে জমা রাখতে চায় না। রোজ রোজ এমন হতে হতে স্নিগ্ধা বাধ্য হয়ে একদিন তার দাদাকে ফোন করে। কি করি বলো তো দাদা, যাও বা একজনকে পেলাম, সেও তো দেখি শুধু এটা ওটা জেনেই চলে যায়, টাকা তো আর রাখতে আসে না। এরকম করলে আমি কমিশন পাবো কিভাবে? তুই আমার কাছ থেকে আরো কিছু টাকা নিয়ে যা, তাই দিয়ে তোদের দোকানটা আরো বড় কর। দোকান বড় হলেই লোকের কৌতূহল আরো বাড়বে। তারপর তুই ওদের বলবি যে তুই 25,000 রেখে 50,000 পেয়েছিস, তাই দোকানটা সারিয়েছিস। আর এসব শুনলে লোক টাকা রাখতে এমনিই বাধ্য হবে। সত্যি দাদা, তুমি আসলেই একজন পাকা বিজনেসম্যান। কিভাবে গ্রাহক ধরতে হয় সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আমি তোকে যেই টাকা দেবো সেটা কিন্তু গিফট ভাবিস না। তোর ব্যবসা বাড়লে ওটা আমাকে ফিরিয়ে দিস কিন্তু। স্নিগ্ধা মুকুন্দবাবুর কথায় রাজি হয়ে যায়। পরের দিনই মুকুন্দবাবু স্নিগ্ধার ব্যাংকে 20,000 টাকা পাঠায়। তাই দিয়ে স্নিগ্ধা নিজেদের দোকানটাকে সুন্দর করে তোলে। হঠাৎ একদিন মঞ্জুলা দেবী স্নিগ্ধার দোকানে এসে দেখে তাদের সিঙ্গারার দোকানটা একেবারে নতুন হয়ে উঠেছে। মঞ্জুলা দেবী এই দেখে খুবই অবাক হয়। অফিসে ভালোই মাহিনা পাও বলো। একের পর এক তোমাদের দোকানের উন্নতি দেখে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। এভাবে এগিয়ে যাও, অন্তত তোমার বর তোমার সব ইচ্ছাকে প্রশ্রয় দিচ্ছে, এটা ভেবেই আনন্দ হয়। দেবে না কেন বলো তো? আমি আগের মাসে 25,000 টাকা দিয়ে এই মাসে 50,000 টাকা তুলেছি। এসব দেখলে কোন স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না বলো? ওর 25,000 টাকা তো ওকে ফিরিয়েই দিয়েছি, আর বাকি 25,000 টাকা দিয়ে আমি দোকানটা সাজিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে একটা ক্যাফে বানাবো, শহরে যেমন থাকে না ওরকম। এই কথা শুনে মঞ্জুলা দেবী প্রচন্ড উৎসাহিত হয়ে পড়ে। সে তার স্বামীকে না জানিয়েই তাদের আলমারি থেকে 5,000 টাকা চুরি করে স্নিগ্ধাকে দিয়ে দেয়। স্নিগ্ধা টাকাটা নিয়ে খুবই আনন্দ পায়। সে সব টাকা তার দাদাকে পাঠিয়ে দেয়। মুকুন্দবাবু ঠিক সময় মতো তাকে 12,000 টাকা পাঠিয়ে দেয়। 10,000 টাকা মঞ্জুলা দেবীর এবং বাকি 2,000 টাকা স্নিগ্ধার কমিশনের টাকা। টাকা পেয়ে দুজনেই খুবই খুশি হয়। এবার আস্তে আস্তে সিঙ্গারাওয়ালি স্নিগ্ধার কথা তাদের এলাকার চারিদিকে ছড়িয়ে পড়ে। স্নিগ্ধারও রমরমা বাড়তে থাকে। আগে অনেকবার জিজ্ঞাসা করেছি, আবারও করছি, তুমি কি আমাকে বলবে তুমি কিভাবে এতগুলো টাকা পাচ্ছ? আমি মানছি তুমি টাকা পেয়ে আমাদের দোকানটা ভালোই করেছো, কিন্তু কিভাবে করছো সেটা তো বলবে। আম খাচ্ছ, খাও না। কে গাছ লাগিয়েছে তোমার জেনে কি লাভ বলো? আর একটা জিনিস দেখো, আগে তুমি একটা ছোট ত্রিপল টাঙানো দোকানে টুলের ওপর বসে সিঙ্গারা বিক্রি করতে, এখন তার জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট হয়ে গেছে। তোমার এটা ভালো লাগছে না? সিঙ্গারার দোকান এমন ছোটই হয়, ওটাই স্বাভাবিক। তুমি আমাদের দোকানটাকে যেমন বানিয়েছো সেরকম দোকান অন্য কিছুর হয়, সিঙ্গারার হয় না। পাড়ার লোকে তো আমাদেরকে নিয়ে কানাঘুষা করছে, ওরা ভাবে আমরা খারাপ কিছু করে টাকা জমাই। আমি তোমাকে জিজ্ঞেস করলেও তুমি তো কিছু বলতে চাও না। এসব টাকা আমাকে আমার দাদা দিয়েছে। আমার দাদা চায় না তার বোন এভাবে গরিব দশাতেই সারা জীবন কাটাক। এত টাকা এমনি এমনি দিয়ে দিল? আচ্ছা, সে না হয় দিল, কিন্তু এখানকার মহিলাগুলো দোকানে এসে তোমাকে খোঁজে কেন? আর আমি আছি দেখলে কিছু না নিয়েই তো চলে যাই। ও কিছু না, তোমাকে লজ্জা পাই হয়তো। এভাবে স্নিগ্ধা সেই দিনও সঞ্জয়কে কিছু বলে না। এদিকে স্নিগ্ধার উন্নতি বাড়ে আর অন্যদিকে সঞ্জয়ের দুশ্চিন্তা বাড়তে থাকে। এমনই একদিন স্নিগ্ধার দোকানে মঞ্জুলা দেবী তার আরো দুজন বান্ধবীকে নিয়ে সেখানে আসে। এই দেখো স্নিগ্ধা, আমার বান্ধবীদেরকে নিয়ে এসেছি। ওরাও তোমার মতো ব্যবসা করে, ওদের নিজেদের ব্যবসা। ওরাও চাই ওদের ব্যবসাটাকে আরেকটু বড় করতে, তাই তোমার কাছে নিয়ে এলাম। এরা দুজনে 5 লক্ষ টাকা রাখতে চাইছে। 5 লক্ষ টাকা? মানে আমি কত কমিশন পাবো? বাবারে বাবা, আমার তো শুনেই হাত পা কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাকে দিয়ে দাও, 1 মাস পরে এসে 10 লক্ষ টাকা নিয়ে যাবে। তারা স্নিগ্ধাকে বিশ্বাস করে টাকাটা দিয়ে দেয়। স্নিগ্ধাও সমস্ত টাকা তার দাদার কাছে পাঠিয়ে দেয়। এইভাবে আরো কয়েকদিন কাটে। 1 মাস পুরো হয়ে আসলে স্নিগ্ধা তার দাদাকে ফোন করতে গিয়ে দেখে তার দাদার ফোন বন্ধ। সে প্রায় 3-4 দিন ধরে ফোন করার জন্য চেষ্টা করতেই থাকে, কিন্তু তার দাদা আর ফোন ধরে না। স্নিগ্ধা তার দাদার বাড়িতে গিয়েও দেখে সেখানে তালা ঝুলছে। স্নিগ্ধা কিছুই বুঝে উঠতে পারে না। এই দেখে তার শরীর খারাপ করতে শুরু করে। সে হন্তদন্ত হয়ে বাড়িতে গিয়ে সঞ্জয়কে সব কথা বলে। আমি জানতাম তুমি এরকম কিছু একটা করছো। এখন এত লোকের টাকা তুমি কিভাবে শোধ করবে শুনি? আমি বলেছিলাম বেশি লোভ করো না, তুমি আমাকে পাত্তাই তো দাওনি। দেখলে তো এবার কি হলো? তুমি দাদাকে এতটাই বেশি বিশ্বাস করে ফেললে যে আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলে না। এখন বলো তোমার কত টাকা লাগবে? সবার টাকা মিলিয়ে 15 লাখ টাকা। আমি কিছুই বুঝতে পারছি না এবার কি হবে। এত লোকের এত আশা, আমার উপর এত ভরসা, সব ধুলোই মিশে যাবে। লোকজন আমাকে তো মেরেই ফেলবে।
আরে আমি আছি তো, আমি চেষ্টা করছি, যেভাবেই হোক তোমাকে এই সমস্যা থেকে আমি উদ্ধার করব। তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। কিভাবে ধৈর্য ধরবো? পরের সপ্তাহে 1 মাস শেষ হলেই অনেকে চলে আসবে, আমি এত টাকা কোথা থেকে পাবো? তুমিই বা কিভাবে দেবে? ওই সিঙ্গারার দোকান থেকে কত ইনকাম হয় আমি তো জানি। এই কথা শুনে সঞ্জয় খুব ভয় পেয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাড়ি এবং দোকান সবকিছু বিক্রি করে দেবে এবং সবার টাকা মিটিয়ে অন্য কোথাও চলে যাবে। তারা সেটাই করে। কয়েকদিন পরে তারা খবর পায় স্নিগ্ধার দাদা মুকুন্দ বাবু একটি চিট ফান্ড কাণ্ডে কয়েক লক্ষ টাকা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে। এসব শুনে স্নিগ্ধা আরো ভেঙে পড়ে। তারা অন্য একটা গ্রামে গিয়ে আবার সেখানে সিঙ্গারার দোকান খোলে। আর এবার স্নিগ্ধা পুরো মন দিয়ে সৎ পথে ব্যবসা করবে বলে প্রতিজ্ঞা করে।